তো আমরা যেটা শুরু করতেছি সেটা হচ্ছে প্লাম্বিং ড্রয়িং, তাই না? তো জি জি। বিল্ডিং এর যে ডিজাইন গুলো আছে সেগুলোর মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই প্লাম্বিং ডিজাইনটা। আর্কিটেকচার যে বিষয়টা সেটা টোটালি, যদি আমরা মানে জীবন্ত করতে যাই বা প্রাণবন্ত করতে যাই তাহলে আমার প্লাম্বিংটা অবশ্যই বলা যায় ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত। সব সার্ভিসের গুরুত্ব আছে, কিন্তু তার জি। মধ্যে প্লাম্বিংটা অন্যতম। কারণ পৃথিবীর সৃষ্টি থেকে এখন পর্যন্ত ধাপে ধাপে সব কিন্তু আমাদের ইস্টাবলিশ হয়েছে। আপনার তার মধ্যে প্রথম যে কাজটাই হচ্ছে আমাদের খাওয়া এবং সেটা নিষ্কাশন ব্যবস্থা। নিষ্কাশন ব্যবস্থা। সত্যি নাকি? জি জি। আহ, মানুষ তো আগেই এই বিদ্যুৎ ছিল না, সূর্যের আলোয় সবকিছু করতো ন্যাচারালি। সেই পরিক্রমা আজকে বিভিন্ন ধাপে আজকে আমরা এই লাইট, ফ্যান, এসি, অন্য সিস্টেম ইস্টাবলিশ হয়েছে। প্লাম্বিংটাও মডিফাই হয়েছে তবে ধাপে ধাপে। তবে সবচেয়ে যেটা দুঃখের বিষয়, আমরা অন্য যে জিনিসগুলোকে প্রাধান্য বেশি দেই তার মধ্যে কম গুরুত্ব দেই এই প্লাম্বিং সার্ভিসটাকে। আবার যখন কোনো সমস্যা হয় বিল্ডিং এর, দেখবেন যে যদি কারেন্ট না থাকে তাও চলা যায়, যখন পানি না জি। থাকে, আপনার ওয়াশরুম চলে না, বলা যায় না। তখন কিন্তু চলা যায় এক না। সেকেন্ড। হ্যাঁ। এটা ইউনিভার্সাল ট্রুথ। হুম। আমাদের দেশে এখনো মানুষ অভ্যস্ত হচ্ছে প্লাম্বিংটা ডিজাইন করে নেওয়া। এখন অনেক কনসালটেন্সি ফার্ম আছে বাংলাদেশে। বাইরে কিন্তু প্লাম্বিং এর অনেক ডিমান্ড বাংলাদেশের তুলনায়। বাংলাদেশের আমাদের, তুলনায় বাইরে অনেক ডিমান্ড, হ্যাঁ। জি, আমরা কাজ করতেছি তো দেশ বিদেশ মিলেই কাজ করতেছি, অনেক প্রজেক্ট করতেছি। ওরা ডিজাইন ফেজটাই আগে প্রাধান্য দেয়, তারপর হচ্ছে ওয়ার্কিং ফেজ। যদি বলি যে মানে বাংলা ড্রয়িং ইমপ্লিমেন্টেশন হওয়ার পরে ওরা কাজ শুরু করে। কাজ শুরু করে, রাইট। প্রথমত হচ্ছে এখানে আর্কিটেকচারটা হচ্ছে এই মূল। কারণ আমরা কিন্তু আর্কিটেকচারের উপর দিয়েই কিন্তু সব কাজগুলো করব। এখানে একটা বিল্ডিং এর যদি বাবা মা বলি আমরা, এখানে আর্কিটেক্টকেই বলবো। আর বাকি আচ্ছা। শাখা প্রশাখা আছে তাদের কমফোর্ট দেওয়ার জন্য। কারণ প্রথম কাজটা শুরু হবে আর্কিটেক্ট যে ডিজাইনটা করবে সেটার উপর, এটাকে বেস করে আমাদের আনুষঙ্গিক জিনিসগুলো আসবে। তো এগুলা আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হচ্ছে আমাদের বিল্ডিং এর যে ডিজাইনটা করব আমরা, সেটা প্রথমত হচ্ছে আর্কিটেকচার ডিজাইনটা ফলো করে, এবং সেখানে আর্কিটেক্ট অবশ্যই কোড এবং স্ট্যান্ডার্ড ফলো করেই প্লাম্বিং ফিক্সার গুলো দিবে। প্লাম্বিং ফিক্সার গুলো পাওয়ার পর শুরু হবে আমাদের কাজ। এবং প্লাম্বিং ফিক্সার যে ক্যালকুলেশনও আছে যেটা আমরা এখানেও জানবো। তবে সেটা যদিও আর্কিটেকচার ইস্যু, আমাদেরও জানা উচিত। আমরা যে সিভিল ইঞ্জিনিয়ার হই বা ইলেকট্রিক্যাল হই বা অন্য ব্যাকগ্রাউন্ড হই না কেন, আমাদের জানা উচিত। বা আমরা এটা বেশি মাথা খামাই না আর কি। এটা আর্কিটেক্টের উপর আমরা ছেড়ে দিই। বাট আমরা চেক দেই মাঝে মাঝে যে, আর্কিটেক্ট একটা প্ল্যান দিবে যে আমাদের 7 তলা বিল্ডিং এরকম এরকম। হ্যাঁ, প্ল্যান অনুযায়ী আমরা পাইপিং এর কাজটা করবো। জি, প্লাম্বিং এর কাজটা। এখানে কত পার্সনের জন্য কয়টা ডাব্লিউসি লাগবে, লং প্যান লাগবে, বেসিন লাগবে, ইউরিনাল লাগবে, শাওয়ার লাগবে, এগুলো সবকিছু কোডে বলা আছে। হ্যাঁ, সেটা হচ্ছে আর্কিটেকচার ফিক্সার লেআউট বা প্লাম্বিং ফিক্সার লেআউট নামে, কোডের মধ্যে। তো আজকে আমরা কোডের দিকে যাব না। আজকে আমি একটা স্লাইড তৈরি করছি যেটা আমরা কম্প্রেসিভ একটা জিনিস, এটার মধ্যে মাধ্যমে আমরা সম্পূর্ণ ডিজাইন গুলো স্টেপ বাই স্টেপ আমরা করবো আর কি। যেহেতু আপনার ইচ্ছা, আমি আপনাকে অনেকদিন ইয়ে করলাম, যাচাই করলাম যে না, আপনার চাহিদা আছে বিধে আপনাকে কিন্তু কোর্সটাকে আমি করাচ্ছি। কারণ আচ্ছা আমি আচ্ছা, হ্যাঁ। আমি আসলে খুব অভিভূত যে না, আসলে প্লাম্বিং এর প্রতি মানুষের একটু হলেও আগ্রহ আছে, করতে চায় আর কি। হুম। তো এখানে মানে আমি তো সিলিকন। আমার ফিউচার প্ল্যানটা আপনাকে বলছিলাম। আমি হুম, ইলেকট্রিক্যালি সোনারগাঁও ইউনিভার্সিটি বিএসসি কমপ্লিট করছি। হুম, করার পরে এর আগে এরকম অনলাইন ট্রেনিং ও করছি, 4-5টা 7টা মতো করছি।
তো আচ্ছা। আমি এখন চাচ্ছি যে গার্মেন্টস এর দিকে না গিয়ে অন্য হুম। ট্রাকে চলে যাবো আর কি, এমইপি আচ্ছা আচ্ছা। ইঞ্জিনিয়ার হিসেবে। হ্যাঁ, ইনশাআল্লাহ তো ঠিক আমার দেখা যাক। হচ্ছে আমি যতদূর জানি যে আপনি অনেক ভালো শেখান, ওই আমার জিয়া ফ্রেন্ড তো, ওরা সাথে আপনার পরিচিত, সে জানি আমাকে না বলছে কতটুকু ভালো শেখায়, আপনি তুমি, ইনশাআল্লাহ ট্রাই করি না ভালো শেখানোর ইনশাল্লাহ, জন্য, যতটুকু জানি না আমি অতটুকু বুঝতেছি দেওয়ার জন্য। আসলে আপনি প্রথম থেকে শেখাচ্ছেন, ইনশাল্লাহ আমি ক্যাপেবল যে আপনার মতো একজন ভালো ট্রেনার পাইছি আমি। তো দোয়া করো যেন ভালোভাবে এটা শেষ করতে পারি। তো প্রথমত ইনশাল্লাহ। হচ্ছে আমার প্লাম্বিং ইঞ্জিনিয়ারিং মূল বিষয় তো বললামই এটা। প্রথমত হচ্ছে এখানে দুইটা কাজ মূল বিষয় হচ্ছে, একটা হচ্ছে সাপ্লাই এবং ড্রেনেজ সিস্টেম। প্লাম্বিং এর মূল উদ্দেশ্য হলো এই দুইটা আচ্ছা। জিনিস। আমরা এখানে সাপ্লাই দেব এবং সেটা আমরা ড্রেনেজ করব, এবং সেটা এনভায়রনমেন্টাল উপযোগী অবশ্যই হতে হবে। এর আন্ডারে আমরা আচ্ছা যদি ধরি, আচ্ছা, আর আপনি তো এনভায়রনমেন্টাল নিয়ে পড়ছেন, জি জি, এনভায়রনমেন্টাল নিয়ে আমাদের অনেক কাজ আছে, যেমন আমি হচ্ছে সিভিল অ্যান্ড আহ, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, আমার বিএসসিটা। ও আচ্ছা, ভালো। আমাদের বিভিন্ন অডিট আসে, অডিট বিভিন্ন ওই পানির ফ্লো মিটার গুলো আছে না, জি। ডোমেস্টিক ওয়াটার, তারপর হচ্ছে হুম। এগুলো হিসাব টিসাব আমি করি আর কি, বুঝছেন। আচ্ছা আচ্ছা, তাহলে গুড। এটা হচ্ছে আমরা লিডের আন্ডারে ডোমেস্টিক ওয়াটার, বিল্ডিং গুলো, হ্যাঁ। স্ট্রিম, হ্যাঁ হ্যাঁ, স্ট্রিম ওয়াটার যেগুলো আছে, ডোমেস্টিক ওয়াটার, তারপর গ্রাউন্ড ওয়াটার, হ্যাঁ, হ্যাঁ, স্টিম তো কাজ এগুলো আমিও হিসাব করি, করতে হয়। আমরা সবগুলোই করি ইনশাল্লাহ। যদিও স্টিম কম্প্রেসরে অনেক ক্যালকুলেশন, বাট থামলে আমাদের যেগুলো আছে এগুলা ডিজাইনগুলো আমি দেখি আমার বুঝছি, অফিসের। তাহলে তো অনেক ভালো, তাহলে আমাকে একটু শেখাই। আমি যতটুকু পারবে তোমাকে আমি সব দেবো, সমস্যা নেই। আস্তে আস্তে, এটা তো তোমার এই কোর্সটা তো এমনটা না যে শেষ হয়ে যাচ্ছে, তুমি যতদিন যে কোনো সমস্যা আমার সাথে শেয়ার করতে পারো, এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার যতটুকু জানা আছে হেল্প করার জন্য। তো আমি যেটা আলোচনা করলাম এখানে অলরেডি কিন্তু আমরা এই পর্যন্ত করে ফেলছি। হ্যাঁ, এই যে ড্রেনেজ সিস্টেম ডিজাইন, প্লাম্বিং ফিক্সার, লেআউট পরিকল্পনা, এটা এটা আমরা দেখবো এবং আর্কিটেক্টও দেখবে। ড্রেনেজ সিস্টেমটা কিভাবে ডিজাইন করব আমরা। তারপর ওয়াশরুম ভেন্টিলেশন সিস্টেম, যদিও এটা আহ, আহ, অন্য ডিপার্টমেন্ট করে, বাট এখানে আমাদের জানা উচিত যে এটা কিভাবে করতে হবে। আমাদের ওয়াশরুমের যে জি। ভেন্টিং ব্যবস্থাটা, আহ, এটা কিভাবে আমরা বাইরে নিয়ে যাব, মেকানিক্যালি সলভ করা লাগলে মেকানিক্যালি, এবং যদি আমাদের বিল্ডিং এর পাশে যদি কোনো ইয়ে থাকে, ওপেনিং থাকে, যেটা আশেপাশে কাউকে হ্যাম্পার করবে না, সেদিকে আমরা সেটার ব্যবস্থা করব। তারপর হচ্ছে আমাদের স্ট্রম ওয়াটার ড্রেনেজ, বৃষ্টির পানি এবং আদার যে সাইডে যে ওয়াটার গুলো আসবে সেগুলো ড্রেনেজ ব্যবস্থা। সেপটিক ট্যাঙ্ক এবং সুয়ারেজ ডিজাইন, এটা হচ্ছে বিল্ডিং এর যে মলমূত্র আছে সেগুলা, পানি বা যেগুলো আমরা হুম ইউজ হুম করি সেগুলা ইয়ে করা, ডিজাইন হুম। করা, পাইপ রাউটিং করা, এবং যেখানে সিটি কর্পোরেশনের লাইন নাই সেখানে সেপটিক ট্যাঙ্ক এবং ইকো এসটিপি, এসটিপি এগুলো ইউজ করা। বর্তমান যে গেজেটটা পাস হুম। হয়েছে সেটা 5 কাঠার উপরে যদি কোনো বিল্ডিং হয়, সেটার মধ্যে কিন্তু যদি ওয়াসার কোনো কানেকশন না থাকে ড্রেনেজ ব্যবস্থার, সেক্ষেত্রে সেখানে হুম। এসটিপি প্রতিস্থাপন করতে হবে। এবং যেগুলো বিল্ডিং হয়ে গেছে আগে, সেগুলোকে নির্দেশনা দেওয়া আছে যে 1 বছরের মধ্যে করতে হবে, অন্যথায় আইনের ব্যবস্থা নেবে আর কি। এবং সেটা এক্সটেনশন করার জন্য আবার আচ্ছা আচ্ছা। আবেদনও করতে হবে। তারপর হচ্ছে পাম্প এবং ট্যাঙ্ক ডিজাইন, এটা অবশ্যই পানি, এখন তো আমাদের আধুনিক যুগের পানি অবশ্যই আমাদের বিল্ডিং এ এটা তো পাম্পের ক্যালকুলেশন আছে মাধ্যমে, তাই না, ডিজাইনের সাথে ক্যালকুলেশন গুলো সবকিছুই আছে। সবকিছুই আসবে এখানে, হ্যাঁ। মানে বিল্ডিং একজন মানুষ থেকে শুরু করে উপরে পানি সাপ্লাই এবং ড্রেনেজ সব এর সাথে সম্পর্কিত। তারপর হাইড্রোলিক ক্যালকুলেশন, এই পাম্পের যে হেড, জিপিএম মানে হেড ফলো, এগুলো কিভাবে ক্যালকুলেশন করব আমরা সেগুলো জানবো। তারপর আমরা ম্যাটেরিয়ালস নির্বাচন করব, কোন ধরনের জিনিসপত্র দিয়ে আমরা আমাদের বিল্ডিং এর প্লাম্বিং এর কাজগুলো করব আমরা, ভালভ অ্যাক্সেসরিজ কি ইউজ করব। হুম। এবং এখানে ফিক্সার গুলো, ওয়াশরুমের ফিক্সার গুলো কোন ধরনের হবে সেগুলো আমরা আলোচনা করব বা সিলেকশন করব। এগুলো আর্কিটেক্টও আমাদেরকে হেল্প করবে এবং আমরা ওদেরকে হেল্প করব। এবং সেক্ষেত্রে ড্রয়িং এবং ডকুমেন্টেশন গুলো আমরা অবশ্যই রেডি করব। আমাদের ডকুমেন্টেশন অনুযায়ী কিন্তু আমাদের পরে কি হবে, এই বাজেট নির্ধারণ হবে, যেটা আমরা খরচ নির্ধারণ বা বিওকিউ বলে থাকি, হ্যাঁ, বিল অফ কোয়ান্টিটি অথবা বাজেটারি অফ কস্ট।
বিল অফ কোয়ান্টিটি। জি। জি। তারপর আমাদের যখন কাজটা হয়ে যাবে সম্পূর্ণ, এটাকে ইউজেবল হচ্ছে কিনা সেটা যখন টেস্টিং এন্ড কমিশনিং করবো আমরা, এবং তারপর আমরা ব্যবহারের আচ্ছা, ডিজাইন করব। আমি একটা জিনিস বুঝি না, কমিশনিং মানে কি? কমিশনিং? এটা হচ্ছে আপনার যে কাজটা আপনার হয়ে গেল, এটা আসলে কি ধরনের পারফর্ম করতেছে, এটাকে টেস্টিফাই করার জন্য এটা একটা রাইট আপ নেওয়া হয়, এবং সশরীরে থেকে সবার এই উপস্থিতিতে এটার পরীক্ষা চালানো হয়। এটাকে এর ভাষায় টেস্টিং এন্ড কমিশনিং বলে আর কি আমাদের ইঞ্জিনিয়ারিং টার্মে। আচ্ছা আচ্ছা। তারপর আমাদের যে ডিজাইন আছে সেটা ব্যবহারিক, এখানে আমি দেখাচ্ছি যে আমাদের যে ডিজাইনটা আমরা করব, একটা ডিজাইন আপনার লাইভ ক্লাসে আপনাকে আমি সবগুলো করব, মানে করে দেখাবো আর কি। মূলত আপনার এই 16 নম্বর থেকেই শুরু হবে। আপনার আমার একটা আর্কিটেকচার নতুন ডিজাইনের মধ্যে আমি কিভাবে কাজগুলো করতেছি স্টেপ বাই স্টেপ, আপনার ক্যালকুলেশন এবং প্লাম্বিং জিনিসটা একবারে আপনার আহ, থাকবে আর কি লেসন হিসেবে। কারণ কথার সাথে সাথে যদি কাজটা আমরা করি, তাহলে কোনটার জন্য কি কাজ করতেছি আমরা সেটা কিন্তু আমরা বুঝতে পারবো, ঠিক কি না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন যেমন নেক্সট পেজে যাই, এখানে আমি এটা বাংলায় দেখাচ্ছি কারণ এটা সবাই তখন বুঝতে পারবে। হ্যাঁ, এটা আমি চাচ্ছি যে যে একটা সময় হয়তো এটা হুম ফ্রি হুম করে হুম, দেবো, বাংলায়, সবাই হ্যাঁ, খুব সবাই যেন ভালো এটা হয়েছে, করতে বাংলায় পারে। দেখাচ্ছে। যে এটা ইংলিশ হ্যাঁ। ভার্সনও আছে, বাংলায় আমি চেষ্টা করছি খুব খুব সুন্দরভাবে যেন একজন না খুব। নতুন ছেলেও যেন পড়লে এটা বুঝতে পারে যে না, একটা জিনিস আমি বুঝতেছি। হ্যাঁ হ্যাঁ। আমি এমন জিনিস তৈরি করলাম কেউ বুঝলো না, এমনটা যেন না হয়। যদিও প্লাম্বিংটা সবাই বোঝে, আহ, অন্যান্য সার্ভিসেস ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ডিজাইন এসে প্লাম্বিং সবাই বোঝে। এজন্য সবাই বোঝে বিদায় এটাকে প্রাধান্য দেয় না, যেটা বোঝে না সেটাকে হুম সবাই হুম প্রাধান্য হুম। দেয়, যে এটা কি না কি আছে। তো পৃথিবীর কিন্তু এই যে একটা বড় একটা অংশ কিন্তু পানি, সেটা আমরা জানি। হ্যাঁ, পানির জন্যই কিন্তু আমাদের পৃথিবীটা বসবাসের উপযোগী বলা যায়। তাছাড়া অন্য গ্রহে কিন্তু আহ এখনো পর্যন্ত এরকম পরিবেশ নাই যে মানুষ এই কমফোর্ট জোনে মানে বেঁচে থাকতে পারে, বা এরকম একটা কমফোর্ট পরিবেশ আছে। তো আমাদের পরিবেশটা আমরাই ধ্বংস হ্যাঁ, করতেছি। পানি ছাড়া মূলত অচল। আমরাই হ্যাঁ, আমাদের পানি পরিবেশটা নষ্ট ছাড়া কেউ করতেছি। চলতেই পারে না। এই আমাদের যত গ্রিন ইফেক্ট, এগুলো আমাদের এই সবচেয়ে মূল দুঃখের বিষয় হচ্ছে হিট ইমিশন যেটা, এটা আমরা যতই কমাইতে পারবো আমাদের পৃথিবীর যে লংজিভিটি ততই বাড়বে আর কি। এটা সবাই জানি, আমরা উন্নত দেশগুলো সবাই জানে, তারপরও এরা এবার বেশি কার্বন নিঃসরণ করে। আবার এটার জন্য প্রতি বছর বছরে আবার সম্মেলন হয়, টাকা উত্তোলন করা হয়, আবার সেই টাকা আবার পরিবেশের উপর খরচ করা হয়। এভাবেই চলছে আর কি পৃথিবীর কার্যক্রম। তো এখানে প্রথমে যেটা অধ্যায় আমি বলতেছি, প্লাম্বিং ডিজাইন বিল্ডিং সার্ভিস ইঞ্জিনিয়ারিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটা আগে বললাম, এটি পানির নিরাপদ পানির সরবরাহ, স্যানিটেশন এবং সঠিক বর্জ্য নিষ্কাশন নিশ্চিত করা। উদ্দেশ্য হচ্ছে নিরাপদ পানি জলের সরবরাহ, কার্যকর বর্জ্য অপসারণ, স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা, যেটা আমরা আলোচনা করলাম ভূমিকার ক্ষেত্রে। আগে যে আলোচনা করলাম এটা মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এখানে যে 5টা পেজ আছে, এই 5টা পেজেরই আমি সামারিটা আগে বলে দিয়েছি। এখন স্টেপ বাই স্টেপ পেজগুলো আর কি গো থ্রু করবো। তো প্লাম্বিং হুম, হুম। ইঞ্জিনিয়ারিং মূল উদ্দেশ্য বা মূল বিষয় হচ্ছে পাইপ ফিটিংস ভালভ এবং ফিক্সার, 4টে। হ্যাঁ, প্রথম পাইপ কাজ করতে হলে অবশ্যই পাইপ লাগবে, এবং পাইপটাকে লং রানের ক্ষেত্রে অবশ্যই ফিটিং লাগবে, এবং এই ফিটিংটাকে কন্ট্রোল করতে গেলে কি লাগবে, আমার ভাল্ব লাগবে। এই ভাল্বটা কোথায় বাল্ব আমি লাগবে, হ্যাঁ। ভাল্বটাকে আমি কন্ট্রোল করবো কাকে, ফিক্সারটাকে। ঠিক আছে, সিমুলেশনটা এইভাবে হচ্ছে, প্রধান উপাদান হিসেবে কাজ করতেছে। ফিটিং 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 এটা কি বুঝাইলো, মানে হচ্ছে? এটা হচ্ছে মনে করেন আপনার 2টা পাইপ আপনার জয়েন দিবেন, কি দিয়ে জয়েন দিবেন, এই যে জয়েনের জন্য যেটা আপনার সকেট। কাপলিং আছে বা থ্রেডেড যে ইয়েটা আছে, এটাই হচ্ছে আপনার ফিটিংস। এটা হতে পারে আচ্ছা, আর আপনার পিকচার? ফিক্সার, হচ্ছে মনে করেন আপনার একটা ডাব্লুসি, এটা একটা ফিক্সার। আপনার মনে ডাব্লুসি তো চেনেন না, কমোড। তারপর হচ্ছে আপনার বেসিন, শাওয়ার, এগুলো হচ্ছে ফিক্সারের মধ্যে পড়ে। আর ভাল্ব, আচ্ছা যেমন আচ্ছা। বিভিন্ন ধরনের কন্ট্রোল ভাল্ব, এগুলো আপনার
অ্যাক্সেসরিজের মধ্যেই পড়ে। তারপর বোতল ট্রাপ, ট্রাপ, এগুলো সব ভাল্ব অ্যান্ড অ্যাক্সেসরিজের মধ্যে পড়ে। আবার আচ্ছা। সিস্টেমের ধরন হচ্ছে আমাদের এখানে তিন ধরনের ইয়ে নিয়ে কাজ করবো আমরা। প্রথমত পানি সরবরাহ ব্যবস্থা, যেটা আমরা মানুষের হাউস হোল্ড ইউজ করবে, ডোমেস্টিক ইউজেস, হাত মুখ ধোয়া, খাওয়া, গোসল করা, ক্লিন করা, সব পারপাসে যেটা ইউজ হয় সেটাকে বলতেছে পানি সরবরাহ ব্যবস্থা বা ডোমেস্টিক ওয়াটার ইউজেস। তারপর অবশ্যই ডিজাইন করতে গেলে আমাদের কি করতে হবে? কোড এবং স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। এটা আমাদের যে জি। লোকাল যে ন্যাশনাল কোড আছে সেটা বিএনবিসি, এবং ইন্টারন্যাশনাল যে কোড আছে আমরা যেটা ইউজ করি ইন্টারন্যাশনাল প্লাম্বিং কোড, ইন্টারন্যাশনাল আইপিসি। প্লাম্বিং কোড। আইপিসি এবং এরপরেও আমরা আইবিসি, আইএফসি এগুলো ইউজ করি বিভিন্ন কাজের ক্ষেত্রে। আইএফসি হচ্ছে ফায়ারের, আইইসি হচ্ছে ইলেকট্রিক্যাল, এএসপিই এটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড অ্যাসোসিয়েশন তৈরি। এগুলো বিভিন্ন তো আসতে ধাপে ধাপে আসবে, তাই না? এর ধাপে ধাপে আমরা যখন ক্যালকুলেশনে যাব তখন আমরা ওগুলা এখানে সমন্বয় করব আর কি। কোন ডিজাইনটা কোন রেফারেন্স ধরে করতেছি সেটা সবগুলো আমরা করব। মোট কথা আমরা যে কাজটা করব সেটা দেশীয় যে আমাদের ন্যাশনাল কোড সেটাকে কমপ্লাই তো করবেও, যেন বাইরে থেকে যদি কোনো অডিট হয় ফ্যাক্টরি ক্ষেত্রে সেটাও যেন কমপ্লাই করতে পারে, কমপ্লায়েন্স কোনো ইস্যু না থাকে। যেমন আমরা লিড বিল্ডিং গুলো কাজ করি সেগুলোর মধ্যে কিন্তু আমরা সবগুলোই আইপিসি, আইবিসি, এএসপি এগুলো দিয়ে আমরা কাজ করি, ইউপিসি সবগুলো দিয়ে কাজ করি আমরা। এবং এখানে কিন্তু সবগুলো থাম্ব রুল বা সব ক্যালকুলেশন প্রায় সব সিমিলারিটি, হ্যাঁ। তবে বাংলাদেশের কোডে কিন্তু যেরকমটা বলা আছে অন্য কোডেও সেরকমটা স্ট্রিক্টলি বলা আছে। আমাদের এখানে বর্তমান যে কোডটা আছে 2020, সেটার মধ্যে অনেক রেফারেন্স দেয়া আছে যেটা ইন্টারন্যাশনাল বইয়ের সাথে সামঞ্জস্য করার জন্য। এখানে উদাহরণস্বরূপ যদি আমরা বলি, এখানে পানির সরবরাহ ব্যবস্থার ডিজাইনের ক্ষেত্রে, আবাসিকের ক্ষেত্রে নর্মালি যে পানিটা আছে 135 থেকে 200 লিটার ব্যক্তি পার দিনে, হ্যাঁ, যেটা আমরা ইংলিশে বলি একজন এলপিসিটি, হ্যাঁ। ব্যক্তির প্রতিদিন একশো তার পঁয়ত্রিশ গোসল থেকে থেকে শুরু করে খাওয়া দাওয়া যা কিছু আছে 135 থেকে 200 লিটার। 200 লিটার মধ্যে আহ, হবে। এটা হচ্ছে আমার ইয়াতে ইংলিশে বলি এলপিসিটি, লিটার পার পার ডে ক্যাপিটা, পার পারসন পার ক্যাপিটা। তো এটা অফিসের জন্য একরকম, ড্রাইভারের জন্য একরকম, আপনার হসপিটালের জন্য অন্যরকম, মানে বিভিন্ন ক্যাটাগরির আপনার বিল্ডিং আছে, সবগুলোর জন্য আলাদা আলাদা ভাবে ওয়াটার ক্যালকুলেশন করতে হয় আমাদের। যদি আমি আপনাকে বলি আচ্ছা। অফিসের জন্য 45 লিটার, আবার মনে করেন যে একজন ড্রাইভারের জন্য 15 থেকে 20 লিটার, বা এর মধ্যে কার ওয়াশ থাকলে এখানে সব মিলে আমরা 70 লিটার করে ধরি। আমাদের লোকাল প্র্যাকটিসে এই 70 লিটারের মধ্যে আমাদের সবকিছুই থাকে, কার ওয়াশ, ক্লিনিং এবং আদার্স যে অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকে ড্রাইভারের জন্য। এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কের ক্যালকুলেশনের ক্ষেত্রে। এবং এই 220 লিটার যে পানি কোথায় কোথায় খরচ হবে, কে কতটুকু কোন কাজে ইউজ করবে, এটার পারফেক্ট কোনো হিসাব মানে এখন পর্যন্ত কেউ দিতে পারেনি, বাট একটা অ্যাপ্রক্সিমেট ধরে নেওয়া হয় যে মানুষের কোন ধরনের কাজ করতে কোথায় কোথায় বেশি আমরুল আর কি, হ্যাঁ। হ্যাঁ, নেওয়া হয়। যেমন গোসলে কত পানি বেশি লাগে, ক্লিনিং এ একটু পানি বেশি লাগে, ওয়াশিং এ পানি বেশি লাগে। মানুষ দিনে 4 থেকে 5 লিটার পানি সর্বোচ্চ খেতে পারে, এর তো বেশি পারে না। যারা হুম। অফিসে আছে তারা কম খায়, যারা স্কুলে আছে তারা একটু কম খায়, বা ছোট বাচ্চারা শুরু করে ভার্সিটি লেভেল পর্যন্ত মিনিমাম ধরা হয় 1.5 থেকে 2 লিটার স্ট্যান্ডার্ড ধরা হয় যে এরম চাহিদা থাকতে পারে। ছোট বাচ্চাদের জন্য 500 গ্রাম থেকে 600 গ্রাম বা 250 গ্রাম, স্টেপ বাই স্টেপ। তো তারপরে আমাদের এই পানিটা রাখতে গেলে অবশ্যই আমার কি করতে হবে? ট্যাঙ্কের সিস্টেম থাকতে হবে। আগে তো আমাদের যে আগের যে পদ্ধতি ছিল, দেখবেন আপনি যদি গাজীপুরে জব করেন, তাই না? গাজীপুরের ডুয়েটের জি। ওইদিকে গেলে দেখবেন বড় একটা ট্যাঙ্ক আছে, হ্যাঁ। ওটা প্রায় কয়েক হুম লক্ষ হুম হুম হুম। ট্যাঙ্কের আধার আছে, বড় এলিভেটেড ট্যাঙ্ক। আর একটা আছে দেখবেন আপনি যদি যান, এটা হচ্ছে মহাখালীর ওইদিকে একটা আছে,
আচ্ছা, মহাখালীর দিকে একটা আছে। মানে ঢাকার কয়েকটা জোনে কিন্তু আগের মতো যে ট্যাঙ্ক গুলো আছে, এলিভেটেড ট্যাঙ্ক গুলো, সেগুলো দেখতে পাবেন। হুম হুম এগুলো হচ্ছে আপনার পানি সরবরাহ করার জন্য। আগে তো মানুষ আহ পামে অভ্যস্ত ছিল না, গ্র্যাভিটিতে পানি পায়। তো আপনার আশেপাশে যে কয়েকগুলো বিল্ডিং আছে, এই বিল্ডিং এর হাইট অনুযায়ী কিন্তু ওই যে ট্যাঙ্কটা করছে সেটা হাইট করা আছে, যেন সবাই পানির ফ্লোটা পাইতে পারে। ঠিক আছে। এখন তো মানুষের ইন্ডিভিজুয়াল যে পাম্প দিয়ে পানি টেনে তারপরে উপরে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যায়, তারপরে আপনার ওভার ট্যাঙ্কে নিয়ে গিয়ে ওভার সিস্টেম করে এবং বুস্টার সিস্টেম করে প্রেসার হুম। কম পেলে। আগে তো মানুষ এত কিছু, মানে খুব কস্টলি ছিল। আস্তে আস্তে যতই উন্নত হচ্ছে ততই জিনিসের এখন যতই মানে আমরা আগাচ্ছি তত প্রযুক্তি আরো মানে হচ্ছে ডেভেলপ সামনের হচ্ছে দিকে এগিয়ে যাচ্ছে এবং আর ভালো মানুষের ইউজেস ডেভেলপ হচ্ছে। বাড়তেছে। হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ। বিভিন্ন দেশের প্রোডাক্টের দাম বিভিন্ন রকম। মানুষের সহজলভ্য হিসেবে যেটা ক্রয় করতেছে সেটা আশেপাশের কান্ট্রি থেকে পারচেস করতেছে। এবং আমাদের দেশে অনেক প্রোডাক্ট তৈরি হয়, সেগুলো ইউজ করতেছে। মোট কথা মানে কমফোর্টলি সবকিছু ইউজ করা যাচ্ছে আর কি। তো এই ট্যাঙ্কের ডিজাইনে আমার দুই ধরনের ট্যাঙ্ক এখানে দেখাচ্ছে আপাতত। একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক, আর একটা হচ্ছে ওভারহেড ট্যাঙ্ক। আন্ডারগ্রাউন্ডটা হচ্ছে আমাদের নিচে, মাটির নিচে যেটা। আর ওভারহেড ট্যাঙ্ক হচ্ছে উপরে। এটা বিল্ডিং এর ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চূড়ায় যেটা, সেটা হচ্ছে ওভারহেড ট্যাঙ্ক। এবং এই পাইপের যে সাইজিং গুলো করব আমরা, এই পাইপ যে আমরা পানির পাইপ যে সাইজিং করব বিল্ডিং এর জন্য, কত ইঞ্চি পাইপ লাগবে আমাদের বিল্ডিং ডিজাইন করতে, সেটার জন্য আমাদের অবশ্যই সূত্র মেনটেন করতে হবে ফ্লো অনুযায়ী। এখানে আমাদের সাপ্লাইয়ের ক্ষেত্রে আমাদের WSFU, মানে ওয়াটার সাপ্লাই ফিক্সার ইউনিট, এবং ড্রেনেজের ক্ষেত্রে DFU, মানে ড্রেনেজ ফিক্সার ইউনিট। কোড অনুযায়ী আমাদের ক্যালকুলেশন গুলো করতে হবে। যেমন সাপ্লাই ক্ষেত্রে এখানে হ্যাজেন উইলিয়ামস এর সূত্র ইউজ করা হয়, ফ্লো ভার্সেস গ্র্যাভিটি ফিটে, মানে ভেলোসিটি এবং পাইপ, এবং হচ্ছে GPM, এই তিনটে ভার্সেস একটা সূত্র আছে। এই হ্যাজেন এবং উইলিয়ামস এর সূত্র মতোই কিন্তু আপনার যত পাইপ ক্যালকুলেশন, যে পাইপের যে ম্যানুফ্যাকচারিং, সবগুলো এই সূত্র হুম। অনুযায়ী কিন্তু হয়। এই ফলো, আপনার ভেলোসিটি, তারপর হচ্ছে ভেলোসিটি আর জি, কি বলেন জি? মানে ভেলোসিটি বা ভার্সেস ফলো এবং পাইপ সাইজ, এই তিনটে সমন্বয়ে কিন্তু তৈরি হয়। মনে করেন আপনার 2 ইঞ্চি পাইপ, আপনার কত জিপিএম পানি যাবে এবং কত সেকেন্ডে কত দূর অতিক্রম করবে, এগুলোর সমন্বয়ে একটা চার্ট আছে। এই চার্ট অনুযায়ী পাইপগুলো আমরা সিলেকশন করব। তারপর হচ্ছে আমাদের পাম্প নির্বাচন। এখন আমার পানি, কতটুকু পানি আমার বিল্ডিং এ লাগবে। আমরা সব পানি একসাথে তো উঠাবো না, তাই না? তাহলে আমাদের উপরে উঠে দিলে আমার বড় বড় ট্যাঙ্কের দরকার। আমাদের ওভার ট্যাঙ্কে তো অত বড় করার দরকার নেই। আর নিচের টা আমরা আমাদের এমার্জেন্সি জন্য আমরা একটু কি করব, সাইজিং করব, যেন 2-3 দিন যদি কোনো আহ প্রাকৃতিক কোনো দুর্যোগ হয়, তাহলে যেন আমাদের বিল্ডিং যেন ব্ল্যাক আউট না হয়। আচ্ছা। তো পাম্প নির্বাচনের ক্ষেত্রে যেটা আগে বললাম, পাম্পের হেড নির্ণয় এবং ফ্লো রেট নির্ধারণ, এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এবং সেটা নির্ধারণ করতে গেলে আমাদের সিলেকশন চার্ট লাগবে। পাম্পের যে ক্যারেক্টারিস্টিক চার্ট আছে, সেটা অনুযায়ী পাম্পের ইফিসিয়েন্সি কিরকম আমরা সেটা নির্ধারণ করব। তারপর হচ্ছে প্লাম্বিং ফিক্সার লেআউট, যেটা আমি আগে বললাম যে আর্কিটেকচারাল কাজটা এখানে আমি নিজের নিচে দেখাচ্ছি, যে যেগুলো না হলেই নয় আর কি, কাজ করতে পারবো না আমরা সেগুলা। মিনিমাম যেগুলো বেসিন, কমোড, শাওয়ার, কিচেন সিঙ্ক, এগুলো তো মূল, তাই না? একটা ওয়াশরুম করতে গেলে জি, সাধারণ যেগুলো দরকার সেটা হচ্ছে এগুলো কমোড। লাগবে, কমোড এসেনশিয়াল। একটা, বেসিন একটা, শাওয়ার এবং কিচেন সিঙ্ক। এরপর যদি আমি যে লাক্সারিয়াসে যাই, তাহলে বাথটাব লাগবে, রেইন শাওয়ার লাগবে, জ্যাকুজি লাগবে, এইটাই বিভিন্ন ধরনের আহ, বাসার জন্য বিভিন্ন ধরনের রুচি সম্পন্ন ব্যক্তির জন্য এগুলা আপনার সিলেকশন আসবে চাহিদা অনুযায়ী, ক্লায়েন্টের চাহিদা সিম্পলিও বানা অনুযায়ী। যায় আবার বিলাসবহুল করেও বানা যায়, এটা ক্লায়েন্টের রাইট, চাহিদা হ্যাঁ, অনুযায়ী করতে। রাইট। এটা আমাদের আর্কিটেকচার স্যাররা একটা
করবে, এটা উপর ভিত্তি করে আমরা কমোডের ডিজাইন করব। পাশে যে লিখছেন WC, এটা কি? এটা হচ্ছে ওই যে বললাম না, ওয়াটার ক্লোজেট, এটার ইংলিশ নামটা, এটাকে বলে ওয়াটার ওয়াটার ক্লোজেট। ক্লোজেট। ক্লোজেট, হ্যাঁ। এখন ডিজাইনের নিয়ম তো বললাম, এই যে এর আগে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখা, সহজ ব্যবহার নিশ্চিত করা, এটা মনে আগে বলি নাই। মানে একটা ফিক্সার থেকে আরেকটা ফিক্সারের যে দূরত্ব স্ট্যান্ডার্ড কতটুকু দ্রুত। হতে হবে ইউজেবল করার জন্য, এটা ইনশিওর করার জন্য, সহজে যেন এটা ব্যবহার করতে পারে। যেমন হাইটটা অবশ্যই ইয়ে করতে হবে, ইনশিওর করতে হবে। মনে করেন যে একটা ওয়াশরুম যদি স্কুলের দিকে হয়, স্কুলের ক্যাটাগরি হবে বাচ্চারা ইউজ করবে না অ্যাডাল্টরা ইউজ করবে। বাচ্চাদের একটা ফিক্সারের হাইট এবং একটা অ্যাডাল্ট মানুষের হাইট তো সিমিলার না, এজন্য সেম না, না না, সিমিলার না। বিভিন্ন জনের জন্য বিভিন্ন রকমের ডিজাইন করতে হয়। আবার আমাদের দেশের যে মানুষের যে এভারেজ হাইট এবং বাইরের দেশের মানুষের এভারেজ হাইট তো এক না, তাই না? আমার সেটা মাথায় না, রেখে ডিজাইন করতে হবে। মানে এমন ভাবে ডিজাইনটা করতে হবে যেন এটা আপনার পারফেক্টলি কাজ করে, সার্বজনীন হয় আর কি, ইউনিভার্সাল, হ্যাঁ। সর্বজন, হ্যাঁ। তারপরে আমাদের আসে নিচের দিকে ড্রেনেজ সিস্টেমের ডিজাইন। এটা ড্রেনেজের ক্ষেত্রে আমাদের তিন ধরনের জিনিস আমরা ড্রেন আউট করব। প্রথমত আমাদের এখানে, এর আগে তো একটু আগে বললাম যে স্ট্রম ডিজাইন, আর এখানে সয়েল এবং ওয়েস্ট। সয়েল বলতেছি আমরা যেটা মানুষের যেটা আহ মল, সেটাকে আমাদের বইয়ের ভাষায় বলে সয়েল। আর যেটা ফ্লোর ক্লিন আচ্ছা বা আচ্ছা। এখানে যে গোসল করার পর যে পানিটা, শাওয়ারের পানিটা, এটাকে বলতেছি আমরা ওয়েস্ট ওয়াটার। এবং এই ওয়েস্ট ওয়েস্ট। ওয়াটারকে ড্রেন করার জন্য যে পাইপটা ইউজ করা হয় তাকে বলে ওয়েস্ট পাইপ। এবং কমোডের সাথে যেটা পাইপ লাগানো থাকে সেটাকে বলে সয়েল পাইপ। এবং ও পাইপ আচ্ছা আচ্ছা। পাইপ সাইজ যেটা, সেটা মিনিমাম হচ্ছে আপনার বাংলাদেশের যেটা স্ট্যান্ডার্ড বেশিরভাগ ফলো করে 4 ইঞ্চি, সেটা ডাব্লুসির জন্য। এবং বেসিনের একশো জন্য 100 মিলিমিটার, 4 ইঞ্চি। 100 মিলি, হ্যাঁ। আর বেসিনের জন্য আছে 40 মিলি। বাট যে ফিক্সারটা ইউজ করা হয় কমোডের বোতলটা, জন্য 100 মিলি, আর আর বেসিনের জন্য বেসিনের জন্য 40 মিলি। 40 মিলি। বাট 40 মিলিটা এমন এভারেজ সাইজটা দেওয়া আছে, এখানে এটা 32 মিলিও ইউজ করা যায়। হুম। কারণ ওখানে যে একটা মিনিমাম বোতলটা পাইপ সাইজ না? মিনিমাম, হ্যাঁ, 32 থেকে 40। আমাদের মনে হয় আহ এটা মনে হয় 40 মিনিটের মতো মনে হয় ক্লাসের সময়, তাই না? হয়তো তারপর আমরা আবার শুরু করবো যদি কেটে যায়। তো তারপর এটা বেসিনের, আচ্ছা, আর 10 মিনিট আছে। বেসিনে 40 mm। আর এই যে ঢাল, ভিতরে যে পানির যে ঢালটা হবে, ওয়াশরুমের যে ঢালটা হবে, সেটা 1:40 থেকে 1:60। হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড বলা আছে, কিন্তু যারা আমাদের দেশে যারা কাজ করে, আমাদের প্লাম্বিং ইঞ্জিনিয়ার বা যারা মিস্ত্রি আছে, আমাদের রাজমিস্ত্রি বা সিভিল মিস্ত্রি যেটাই বলি না কেন, এরা কিন্তু সবটা মেনটেন করেই করে, এমন ভাবে স্মুথলি করে যেটা অনেক সময় পানি দেখবেন থাকে না, বা কিছু কিছু কাজের ভালো না হয় তাহলে পানি আটকায় যায় অনেক সময়। এই ফিনিশিংটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। এটাকে অবশ্যই লেজার এর আর মাধ্যমে। ঢালটা মানে কিসে দেওয়া লাগে, এটা পাইপের ঢাল এটা নাকি? ঢাল দুই প্রকারেই করতে হয়, পাইপের ঢালও করতে হবে এবং ফ্লোরের ঢালও করতে হবে। যেটা মনে করেন আপনার ওয়াশরুমে এক কোনায় একটা গ্রেটিং দেওয়া আছে, পানি যেখানে যাবে, এবং এখানে যে ফ্লোরে যে টাইলসের মধ্যে যদি ইয়েটা না থাকে, ফিনিশিংটা না থাকে, ঢালটা, তাহলে তো আপনার যাইতে পারবে না, পারবে ওই কোনা পর্যন্ত? না না না। এটা হচ্ছে ফ্লোরের ঢাল। আর পাইপের ঢালটা হবে পাইপ যেখান থেকে শুরু হয়েছে ওখান থেকে কত ডিস্টেন্সে যাচ্ছে ফ্লোরের জন্য, সেটা আপনাকে দিতে হবে। আমরা সচরাচর রিকমেন্ড করে থাকি যে 1:100, 100 থেকে 150। যদিও কোডের মধ্যে 100 বলা আছে, আমরা অনেক সময় 150 অ্যালাউ করি আর কি, যদি আপনার হাইটের লিমিটেশন হয়। এটা 200 পর্যন্ত যাইতে পারে। আর মাটির নিচে যে পাইপগুলো সেগুলা আমরা 1:200 এবং 250 এটাও করে থাকি। বড় স্কেলে যেগুলো কাজ হয় মাস্টার প্ল্যানের, সেগুলোর মধ্যে আমাদের 400 500 পর্যন্ত স্লোপ দিয়ে মেনটেন করতে হয়। মনে করেন এখান থেকে আমার 1 কিলোমিটার এটা একটা, একটু আমাকে ডিজাইন যখন করবেন, হ্যাঁ ডিজাইন অবশ্যই, করলে এটা আমাকে একটু দেখাই দিন, যে 1:100 অবশ্যই। বা 1:200, এটা বুঝি নাই আর কি। হুম। এটা আপনার মনে করেন যে, এটা আপনি মনে করেন 100 ফিট, আপনি হরিজন্টালি 100 ফিট হুম। আপনি
নিবেন এবং ভার্টিক্যালি আপনার বা ডাউন যেটা হবে সেটা হবে 1 ফিট, মানে 100 ফিট দূরত্বে আপনি যখন স্ট্রেট যদি যান হরিজন্টালি, 100 ফিটের জন্য আপনাকে 1 ফিট আপনাকে হুম। নিচে ডাউন করতে হবে ভার্টিক্যালি, নিচের দিকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটাকে আমরা ঢাল বলতেছি। পাইপটা সোজা না হয়ে, যদি 100 ফিট হয় তাহলে পাইপটা সোজা না হয়ে এক 1 ফিট ডাউন হবে বা এক এক ফিট ফিট আপ ডাউন হবে হবে, হ্যাঁ। এরকম। 1 ফিট ডাউন হবে, 1 ফিট আপ হবে, এটা আমার ইয়ের জন্য, পানিটাকে যাওয়ার জন্য, আচ্ছা আচ্ছা। নিচে ও পড়ে যাওয়ার, মানে স্মুথলি ওয়ান যাওয়ার ইস জন্য। টু চল্লিশ বলতে বোঝায়, এটা এক হচ্ছে, এটা 40 হচ্ছে ফিটের জন্য, ভার্টিক্যাল, আর হ্যাঁ। 40 হ্যাঁ, হচ্ছে এটা হচ্ছে আপনার হরিজন্টাল। হ্যাঁ, 40টা হরিজন্টাল। মানে 40 ফিটের জন্য আপনাকে এখানে এক 1 ফিট ঢাল দিতে হবে। 1 ফিট বা এক এক ইঞ্চি ফিট আর আপনি কি ভার্টিক্যাল দিতে এখানে হবে। 1 ইঞ্চি, হ্যাঁ 1 ইঞ্চি বা 6 ইঞ্চি আপনাকে আহ ইয়ে দিতে হবে, ঢালু দিতে হবে সামনের দিকে। তারপর তো ভেন্টিলেশন সিস্টেমটা বললাম আপনাকে, যে আপনার ওয়াশরুমের দুর্গন্ধ দূর করার জন্য ট্যাপের পানি সেল রাখা এবং ভেন্ট স্ট্যাক, এন্টি সাইফন পাইপ, এগুলো ইউজ করতে হবে যেন আপনার যে পানিটা ফ্লোরের মধ্যে আছে, অনেক সময় পাইপের মধ্যে কি পানি যাইতে যাইতে কি হয়, একটা গন্ধ সৃষ্টি হয় পাইপের মধ্যে। এই গন্ধটার জন্য আমাদের হুম হুম হুম। রুমের মধ্যে আসতে না পারে, এটার জন্য ট্র্যাপ সিস্টেমটা করা হয়। এটার মধ্যে পানি থাকে এবং পানির কারণে গন্ধটা উপরে আসতে পারে না। এটাকেই বলতেছি আমরা ট্র্যাপ সিস্টেম বা সাইফন পাইপ সিস্টেম। তারপর নিচে আছে আপনি স্ট্রম ড্রেনেজ, ছাদের পানি কমোডের নিষ্কাশন। ক্ষেত্রে। এটা দুইটার ক্ষেত্রে, কমোডের ক্ষেত্রে কমোডের মধ্যে ইনবিল্ট থাকেই, স্ট্র্যাপ থাকে, হ্যাঁ। আর যেগুলো ফ্লোরের পানি সেগুলোর জন্য আমাদের ইউট্র্যাপ করে নিতে হয়, ডিজাইন করার সময় দেখাবো যে কিভাবে ইউট্র্যাপটা কাজ করে। তারপর স্ট্রম ওয়াটার ড্রেনের জন্য ছাদের পানি ব্যবস্থা, মানে নিষ্কাশন করতে হবে, ব্যবস্থা রাখতে হবে। বৃষ্টির সময় তো ছাদটা আমাদের অনেকটাই খোলা, তাই না? সেই হুম পানিটা কিভাবে হুম। আমরা নিচের দিকে ড্রেনেজ করব, সেই পানিটাকে আমরা স্ট্রম ড্রেনেজ হিসাবে সংজ্ঞায়িত করতেছি। তারপর আছে রেইন ওয়াটার পাইপ এবং ডাউন পাইপ নির্ধারণ। এখানে কত এরিয়ার জন্য কত ইঞ্চি পানি লাগবে, পাইপ লাগবে, এটা এই পাইপ দিয়ে কতটুকু পানি যাবে সবগুলো আমরা ক্যালকুলেশন করে দেখাবো, এবং সাফিসিয়েন্ট কিনা এটা কোড অনুযায়ী কমপ্লাই করব আমরা। আচ্ছা। তারপর হচ্ছে আমাদের সেপটিক ট্যাঙ্ক এবং সিওরেজ ডিজাইন। সেপটিক ট্যাঙ্কের যে ডিজাইনটা, এটা হচ্ছে আমাদের যেখানে যেখানে সেখানে না, এটা যেখানে আমাদের বিল্ডিং হবে সেখানে আমরা চাই যে করতে কাছাকাছি এবং বেশি দূরে না, যেখানে আমাদের সিটি কর্পোরেশনের কোনো সিস্টেম নাই, এবং কি যদি সিটি কর্পোরেশন সিস্টেম থাকেও তারপর আমাদের উচিত আমাদের বিল্ডিং এ আমার জন্য একটা মিনিমাম স্টোরেজ করার পরে এটা সিটি সাপ্লাইয়ে শুধু আমাদের যে তরল পদার্থটা সেটাকে ছাড়া, ডাইরেক্ট যদি আমরা সবকিছুই ছেড়ে দেই তাহলে এনভায়রনমেন্টে গিয়ে আমাদের ক্ষতি করবে এবং এই পানিটা কিন্তু রিপিটেড হয়ে আমাদের কাছে ফিরে আসবে। সুতরাং আমরা যে পানিটা ফেলবো সেটা যেন এনভায়রনমেন্টাল উপযোগী হয়, এবং সেই পানিটা যদি আমরা সবার জন্য সেফলি আবার ছাড়তে পারি। ট্যাঙ্ক ডিজাইনের ক্ষেত্রে আমাদের যে ওয়াটার যে রিটেনশন, ট্যাঙ্কে যে পানিটা থাকবে সেটা 24 থেকে 48 ঘন্টার বেশি স্টে করা যাবে না। কারণ এই পানিটা ওভারফ্লো হয়ে পানিটা চলে যাবে এবং নিচের মধ্যে শুধু সলিডটা জমা হয়ে থাকবে, এটা গাদ আকারে। এবং সিওরেজ সংযোগটা হতে হবে অবশ্যই পৌরসভার লাইন বা সোকপিট দিয়ে। এই পানির যে তরল পদার্থ সেটা আমাদের আন্ডারগ্রাউন্ড রিসার্চ করতে হবে যেন এটা এনভায়রনমেন্টাল ক্ষতি না করে, যেটা বারবার বলতেছি। এটা আপনার পানিটা একবার নিচের দিকে ডিসচার্জ হয়ে আপনার আমাদের নিচে যে একুইফার সেখানে গিয়ে জমা হবে, আর পরবর্তীতে এই পানিটা আমরা উপরে উঠাবো। এবং তারপর হচ্ছে আমার পাম্পের ডিজাইন, এটা যেটা আমরা একটু আগে বললাম, পাম্পের হেড, হেড নির্ধারণের ক্ষেত্রে আমাদের যে টার্মটা সবচেয়ে ইম্পর্টেন্ট বা ক্যালকুলেশনের ক্ষেত্রে, মোট হেড মানে কত হবে সেটা হবে স্ট্যাটিক হেড এবং ঘর্ষণ
জনিত ক্ষতির কারণে যে আহ রাফনেসের কারণে যে ক্ষতিটা হবে সেটাকে আমাকে প্লাস করে আমাদের মোট হেডটা নির্ধারণ করতে হবে পাম্পের। এটা যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমরা এই সিস্টেম তখন আরো বুঝতে পারবো। মনে করেন আপনার এটা হচ্ছে ভার্টিক্যাল পাইপ। পাম্পের হেড বলতে কি বোঝায়? এই যে পাম্পের এটা আমাদের মনে করেন ট্যাঙ্ক আছে আমাদের, তো আমাদের পাইপটা এইভাবে এইভাবে চলে যাচ্ছে, এখানে হচ্ছে আমাদের পাম্প। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের পাম্প। এই জি। পাম্পের যে এইটা যে হেডটা, এটা হচ্ছে ভার্টিক্যাল হেড, এটা হবে হরিজন্টাল, এটা হচ্ছে আমাদের হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে ভার্টিক্যাল। এই ভার্টিক্যালটা যোগফল থাকবে, এবং এই যে হরিজন্টালটা সেখানে আবার হেড লস থাকবে। এই হরিজন্টালের যে পাইপের যে হেড লস, এই যে পাইপের ইয়ের কারণে ফ্রিকশনের কারণে এখানে হেড লস ধরতে হবে। এখানে একটা যে বেন্ড হলো, এই বেন্ডের কারণে আপনাকে হেড লস বের করতে হবে, কয়টা বেন্ড আছে। এই হেড লস গুলো করার পর আমাদের টোটাল যে এই হাইটটা আছে তার সাথে যোগ করার পর এই পাম্পের আমাদের ক্যাপাসিটি নির্ধারণ করতে হবে, কত স্পিড লাগবে, কত প্রেসার লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হেড টোটাল, জি, তখন বুঝছি। এইটা হচ্ছে আমার টোটাল হেড হবে তখন, ভার্টিক্যাল এবং এর ইকুইভ্যালেন্ট লেন্থটা। তো তারপর হচ্ছে আমাদের এগুলো তো হাইড্রোলিক ক্যালকুলেশনের মধ্যে আসতেছে, এই যে ফ্লো রেট নির্ধারণ, চাপ ক্ষতি, বেগ নিয়ন্ত্রণ। আপনার মনে হয় 1 মিনিট আছে, এটা কেটে যাবে নাকি পরে? না, চলতেছে, চলুক, সমস্যা নেই। হ্যাঁ, আর 1 মিনিট আছে, আমাদের ইয়েটা প্রায় শেষ। হ্যাঁ, আলোচনা প্রায় শেষ, পরে অল্প একটু থাকবে, ওটা করবো, সমস্যা নেই। ওই যেগুলো বললাম আগে, সেটাই যে আমাদের ভেলোসিটি নিয়ন্ত্রণ এবং পানির যে চাপটা নিয়ন্ত্রণ এবং ক্ষতি, পানি প্রবাহের কারণে যে লাইনের যে ক্ষতিটা হবে সেটার কারণ, বেগ ক্ষতির ইয়েটা ধরে তখন আমাদের হেডটা নির্ধারণ করতে হবে। পাইপের মেটেরিয়ালসটা কি ধরনের হবে সেটা, ইউপিভিসি হচ্ছে ড্রেনেজের ক্ষেত্রে, পিপিআর এবং সাপ্লাইয়ের ক্ষেত্রে সিপিভিসি, সাপ্লাইয়ের ক্ষেত্রে এমএস দিয়ে সাপ্লাই, এমএস দিয়ে আমাদের গ্যাস পাইপ, গ্যাসের ক্ষেত্রে ইউজ করি আমরা। ড্রেনেজের ক্ষেত্রে এইচডিপি পাইপ আমরা ইউজ করি। ঠিক আছে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো আর কি। তারপর নির্মাণ খরচ।